আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আপনারা দেখছেন কথার ভুবন, সাথে আছেন আজকে আছেন। তো আজকের ঘটনা একটি দুর্ঘটনা নিয়ে। তো ঘটনা যাওয়ার আগে একটি কথা বলতে চাই, যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিবেন, যেন নতুন গল্প ছাড়ার সাথে সাথেই নোটিফিকেশনটি আপনি পেয়ে যান। তো চলেন গল্পে চলে যাই। একটি নোটিশ। এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ভৌতিক গল্প, যেখানে ব্যবহৃত স্থান ও প্রতিষ্ঠানের নাম ও কাল্পনিক। ঘটনার তারিখ 16 অক্টোবর 2024, বৃহস্পতিবার, রাত 11:45। বাংলাদেশের কাল্পনিক তরুণপুর জেলার উত্তর পাশে অবস্থিত ধলেশ্বর উপজেলার শেষ প্রান্তে ছোট্ট একটি গ্রাম শালবনিয়া। গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে কালোচড়া নদী। নদীর উপর দাঁড়িয়ে আছে বহু বছরের পুরনো কৃষ্ণ সেতু। দিনের বেলায় সেতুটি সাধারণ মানুষের চলাচলের ব্যবহৃত হলেও রাত 11টার পর কেউ সেখানে যেত না। গ্রামের বৃদ্ধদের বিশ্বাস, সেতুর মাঝখানে প্রতি বৃহস্পতিবার গভীর রাতে অদ্ভুত কিছু ঘটে। শালবনিয়া গ্রামের পাশেই ছিল রূপসী বাজার। বাজারের শেষ মাথায় একটি পুরনো চায়ের দোকান, মজনু টি স্টল। দোকানটির মালিক মজনু মিয়া, বয়স প্রায় 65 হবে। তো সেদিন রাত 10টার দিকে দোকানে বসেছিল 4 বন্ধু, রাহাত, সিয়াম, মাহির ও ইমরান। তারা শহর থেকে এসেছে একটি ভিডিও ডকুমেন্টারি বানাতে। গ্রামের মানুষদের কাছে কৃষ্ণ সেতুর রহস্যের কথা শুনে তারা সিদ্ধান্ত নেয় আজ রাতেই সেতুতে যাবে। মজনু মিয়া চুপচাপ চা এগিয়ে দিয়ে বললেন, বাবারা, রাত 12টার পরে ওই সেতুর দিকে যেও না। যারা গেছে সবাই ফিরে আসেনি। তো রাহাত হেসে বলল, চাচা, এইসব কুসংস্কার আমরা ক্যামেরা নিয়ে যাচ্ছি, সব সত্য বের করব। তো মজনু মিয়া দীর্ঘ শ্বাস ফেলে বললেন, সত্য সবসময় মানুষকে বাঁচায় না। রাত 11:30। 4 বন্ধু রওনা দিল রূপসী বাজার থেকে। তারা হাঁটতে লাগলো বটতলা সড়ক ধরে। রাস্তার দুই পাশে বিশাল শিমুল গাছ, বট গাছ, কদম গাছ। বাতাসে কেবল পাতার শব্দ। 11:50 তারা পৌঁছে গেল কৃষ্ণ সেতুর সামনে। সেতুর নিচে কালোচড়া নদীর পানি অস্বাভাবিকভাবে স্থির। বাতাস নেই, তবু নদীর মাঝখানে ছোট ছোট ঢেউ উঠছে। মাহির ক্যামেরা চালু করলো। হঠাৎ ক্যামেরা স্ক্রিন কয়েক সেকেন্ডের জন্য সাদা ছায়া দেখা গেল, কিন্তু সামনে তাকাতেই সেখানে কিছুই নেই। ইমরান কাপা গলায় বলল, তোরা দেখলি?
রাহাত বলল, ক্যামেরার গ্রিস হবে। ঠিক তখনই দূর থেকে ভেসে এলো ধাপ শব্দ। ঠাং ঠাং ঠাং। মনে হচ্ছিল কেউ সেতুর রেলিংয়ে লোহার হাতুড়ি মারছে। চারজন ধীরে ধীরে সেতুর মাঝখানে পৌঁছাইল। হঠাৎ তাদের মোবাইলের ফোনের নেটওয়ার্ক একসঙ্গে বন্ধ হয়ে গেল। ঘড়ির কাঁটা ঠিক রাত 12টা চুই চুই। চারপাশে ঘন কুয়াশা নেমে এলো। এত কুয়াশা যেন এক হাত দূরের মানুষও দেখা যাচ্ছে না। ঠিক তখনই সিয়াম চিৎকার করে উঠল, রাহাত আমার পিছনে কি দাঁড়িয়ে আছে? রাহাত টর্চে আলো ফেলল, কেউ নেই। কিন্তু ক্যামেরার স্ক্রিন স্পষ্ট দেখা যাচ্ছে সিয়ামের ঠিক পিছনে দাঁড়িয়ে আছে লম্বা কালো পোশাক পরা এক অচেনা মানুষ। তার মুখ দেখা যাচ্ছে না। মাহির ভয়ে ক্যামেরা বন্ধ করে দিল। কিন্তু ক্যামেরা নিচ থেকেই রেকর্ড করতে থাকলো। হঠাৎ সেতুর নিচ থেকে ভেসে এলো এক বিকর্ষ কণ্ঠ, ফিরে যাও। তারপর আবার, এখানে কেউ বাঁচে না। চারজন একসঙ্গে দৌড় দিতে শুরু করলো। কিন্তু আশ্চর্য, যেদিক দিয়ে তারা এসেছিল সেই পথে আর নেই। সেতুর দুই পাশ কেবল ঘন কুয়াশায় ঢাকা। তারা যতই দৌড়ায় ততই আবার সেতুর মাঝখানে ফিরে আসে। অতঃপর কুয়াশার ভিতরে থেকে ধীরে ধীরে ভেসে উঠল কয়েকটি মানুষের ছায়া। 1 জন, 2 জন, 5 জন, 10 জন নিঃশব্দে তাদের দিকে এগিয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তেই রাহাতের ক্যামেরার স্ক্রিনে একটি বাক্য নিজে থেকেই ভেসে উঠল, তোমরা এখন কৃষ্ণ সেতুর বাসিন্দা। 18ই অক্টোবর 2024 রাত 12টা 7 মিনিট। কৃষ্ণ সেতুর উপরে দাঁড়িয়ে 4 বন্ধু বুঝতে পারল তারা আর স্বাভাবিক কোনো জায়গা নেই। চারপাশে ঘন কুয়াশা, নিচে কালোচড়া নদীর পানি, আর সামনে ধীরে ধীরে এগিয়ে আসছে অস্পষ্ট কিছু ছায়ামূর্তি। রাহাত কাপা হাতে টর্চ আলো ফেলতেই ছায়াগুলো হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ঠিক তখনই সেতুর অন্য প্রান্ত থেকে ভেসে এলো ভারী পায়ে শব্দ, টক টক ঠক। মনে হচ্ছিল কেউ ধীরে ধীরে লোহার বুট পরে হেঁটে আসছে। ইমরান ফিসফিস করে বলল, আমরা এখান থেকে বের হতে পারবো তো? কেউ কোনো উত্তর দিল না। হঠাৎ মাহিরের ক্যামেরা আবার নিচ থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে দেখা গেল সেতুর শেষে একটি পুরনো সাইনবোর্ড। কিন্তু আশ্চর্যজনকভাবে বিষয়টি সবার সামনে তাকালে সেখানে কোনো বোর্ড নেই। ক্যামেরায় লেখা ছিল, কৃষ্ণ সেতুর এলাকা সমাপ্ত, সামনে নিষিদ্ধ অঞ্চল, নিশির চর বন। 4 বন্ধু একে অপরের দিকে তাকাতেই কলিজা কেঁপে উঠল। রাহাত বলল, চল, ক্যামেরা যেদিক দেখাচ্ছে সেদিকেই যায়। কিছু দূর এগোতেই কুয়াশা একটু পাতলা হলো। সামনে দেখা গেল বিশাল এক জঙ্গল। এটাই নিশির চর বন।
বনের প্রবেশ মুখে ভাঙা পথের একটি ফলকে লেখা, প্রবেশ নিষেধ। 1989 সালের পর থেকে এই এলাকায় কেউ স্থায়ী বসবাস করে না। চারপাশে অস্বাভাবিক নীরবতা। হঠাৎ দূরে একটি কেরোসিন লণ্ঠনের আলো দেখা গেল। একজন বৃদ্ধ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এলেন। তার পরনে পুরনো ধুতি আর মিলন শাল। তিনি নিজের পরিচয় দিলেন, আমি হাশেম আলী, আগেই বনের পাশে অবস্থিত চন্দ্রডাঙ্গা গ্রামের চৌকিদার ছিলাম। রাহাত অবাক হয়ে বলল, চন্দ্রডাঙ্গা গ্রাম কোথায়? বৃদ্ধ ধীরে হাত তুলে সামনে দেখালেন, কিন্তু সেখানে শুধু ভাঙা ঘর, আগাছায় ঢাকা ধ্বংসস্তূপ। হাশেম আলী নিচু স্বরে বললেন, আজ থেকে 35 বছর আগে এক রাতেই পুরো গ্রাম হারিয়ে যায়। তারপর থেকে যারা কৃষ্ণ সেতুর পার হয়ে এখানে এসেছে তাদের কেউ আর ফিরে যায়নি। কথা শেষ হতেই হঠাৎ প্রবল ঠান্ডা বাতাস বইতে শুরু করলো। লণ্ঠনের আলো নিভে গেল, চারপাশ আবার অন্ধকার। ঠিক তখন এই অন্ধকারের মধ্যে অনেকগুলো মানুষের কান্নার শব্দ ভেসে এলো। কেউ যেন একসঙ্গে সাহায্য চাইছে। ইমরান ভয়ে বলল, ওগুলা কি মানুষের আওয়াজ? হাশেম আলী ধীরে মাথায় নাড়লেন, না, ওরা মানুষ ছিল। হঠাৎ মাহিরের ক্যামেরার স্ক্রিনে আবার ছবি ফুটে উঠল। এইবার দেখা গেল 4 বন্ধুই দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের পিছনে আরো প্রায় 20 জন মানুষ। সবার চোখ কালো, মুখের কোনো অভিব্যক্তি নেই। রাহাত পিছনে ফিরে তাকালো, কেউ নেই। আবার ক্যামেরায় তাকাতেই দেখা গেল সেই 20 জন এখন আরও কাছে চলে আসছে, আর তাদের মাঝখানে দাঁড়িয়ে আছে 7 ফুট লম্বা এক কালো অবয়ব, যার চোখ দুটো জ্বলছে লাল আগুনের মতো। ঠিক তখনই চারপাশে এক বিকট চিৎকার প্রতিধ্বনিত হলো। মাটি কেঁপে উঠল। হাশেম আলী আতঙ্কিত হয়ে চিৎকার করলেন, দৌড়াও, ও জেগে উঠেছে। 4 বন্ধু প্রাণপণে দৌড়াতে শুরু করলো, কিন্তু তারা বুঝতে পারল না তাদের সামনে যেই পথ সেটি জঙ্গলের বাইরে নয়, বরং আরো গভীরে নিয়ে যাচ্ছে। ঘটনার সময় রাত 18 অক্টোবর 2024, রাত 12:34। রাহাত, সিয়াম, মাহির, ইমরান প্রাণপণে দৌড়াচ্ছিল, কিন্তু যতই তারা দৌড়ায় ততই নিশির চরবন যেন আরো গভীর হয়ে উঠছিল। গাছগুলো অস্বাভাবিকভাবে লম্বা, ডালপালাগুলো এমনভাবে ঝুঁকেছিল যেন কেউ তাদের পথ আটকে রাখতে চাইছে। হঠাৎ তাদের সামনে এসে পড়ল একটি ভাঙা পাকা রাস্তা। রাস্তার পাশে মরিচা ধরা একটি সাইনবোর্ড লেখা, চন্দ্রডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, 200 মিটার। 4 জন ধীরে ধীরে এগিয়ে গেল। স্কুল ভবনটি ভেঙে পড়েছে, জানালার কাজ নেই, দরজাগুলো বাতাস ছাড়াই কাঁপছে। বারান্দায় ধুলো জমে আছে, কিন্তু আশ্চর্য বিষয়, ধুলোর উপর ছোট ছোট কালি পায়ের ছাপ দেখা যাচ্ছে, যেন কিছুক্ষণ আগেই অনেক শিশু হেঁটে গেছে।
মাহির কাপা হাতে ক্যামেরা চালু করলো। ক্যামেরা স্ক্রিনে দেখা গেল একটি শ্রেণীকক্ষ, সরাসরি ব্রেঞ্চে শিশুদের ছায়ামূর্তি বসে আছে, কিন্তু খালি চোখে তাদের ঘর সম্পূর্ণ ফাঁকা। রাহাত সাহস করে দরজাটি ঠেলে ভিতরে ঢুকল। হঠাৎ ধাম, দরজাটি নিজে থেকেই বন্ধ হয়ে গেল। বাইরে থাকা সিয়াম ও ইমরান প্রাণপণে দরজা ধাক্কা দিতে লাগলো, কিন্তু দরজা এক চুলো নড়ল না। ভিতরে রাহাত শুনতে পেল ভিন্ন কণ্ঠে কেউ বলছে, আমাদের একান্তে নিয়ে যাও, আমাদের ভুলে যেও না। কণ্ঠগুলো যেন চারদিক থেকে ভেসে আসছে। ঠিক তখনই ব্ল্যাকবোর্ডে নিচ থেকে সাদা চক দিয়ে লেখা ফুটে উঠে দেখা গেল, 31 অক্টোবর 1989। তার নিচে আর একটি লাইন, সবাই এসেছিল, কেউ ফিরেনি। রাহাতের হাত, শরীর ঠান্ডা হয়ে গেল। হঠাৎ ব্ল্যাকবোর্ডের সামনে একটি ছোট্ট মেয়ে দেখা দিল, বয়স 9 বা 10, সাদা স্কুল ড্রেস, 2 বেনি, কিন্তু তার চোখের দুটো সম্পর্ক কালো। সে ধীরে ধীরে হাত তুলে স্কুলের পিছনের দিকে ইশারা করলো, তারপর এক মুহূর্তেই মিলিয়ে গেল। ঠিক তখনই দরজাটি নিচ থেকেই খুলে গেল। রাহাত বাইরে বেরিয়ে এলো, সব ঘটনা বলল। 4 জন স্কুলের পিছনে গেল। সেখানে আগাছায় ঢাকা একটি পুরনো কুয়ার পাশে ভাঙা পাথরের পলকে লেখা, চন্দ্রডাঙ্গা স্মৃতিস্তর। মাটি ঘুরে বেরিয়ে এলো কয়েকটি মরিচে ধরা সাইকেল, ছেঁড়া স্কুল ব্যাগ আর ভাঙা খেলনা। ইমরান ফিসফিস করে বলল, এখানে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু ঘটেছিল। ঠিক তখনই কুয়ার ভিতরে থেকে ভেসে এলো অনেক মানুষের কান্না। তারপর একটি শিশুর কণ্ঠ, ও নিচে আছে, ওদিকে জাগিও না। 4 বন্ধু কুয়ার ভিতর টর্চের আলো ফেলতেই দেখতে পেল গভীর অন্ধকারে দুটি লাল চোখ ধীরে ধীরে খুলে গেল। পরক্ষণেই পুরো কুয়া কেঁপে উঠল, মাটি ফেটে যেতে লাগলো। দূরে আবার সেই কালো 7 ফুট লম্বা অবয়ব দেখা দিল, এবার সেই আগের চেয়ে অনেক কাছে। তার বাড়ি কণ্ঠে শুধু একটি কথাই শোনা গেল, রাত শেষ, শুরু হয়ে গেছে। 4 বন্ধু আতঙ্কে পিছিয়ে যেতে লাগলো, কিন্তু বুঝতে পারল না তাদের পিছনেও এখনো অসংখ্য ছায়ামূর্তি নিঃশব্দে দাঁড়িয়ে আছে। চারদিকে শুধু অন্ধকার। রাত 1:20। রাহাত, সিয়াম, মাহির, ইমরান বুঝতে পারল তারা আর পালানোর সুযোগ পাচ্ছে না। সামনে দাঁড়িয়ে আছে 7 ফুট লম্বা কালো অবয়ব, তার পিছনে নিঃশব্দে সারিবদ্ধভাবে অসংখ্য ছায়ামূর্তি। হঠাৎ মাটির নিচ থেকে গম্ভীর শব্দে উঠে লাগলো, গড়গড় গড়গড়। পুরো চন্দ্রডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেঁপে উঠল। স্কুলের ভাঙ্গা দেয়ালটি ধীরে ধীরে যেন আগের অবস্থায় ফিরে যেতে লাগলো। ভাঙ্গা জানালা ঠিক হয়ে গেল, ছাদ জোড়া লাগলো, উঠোনে শিশুদের হাসির শব্দ এলো। 4 বন্ধু অবাক হয়ে দেখল তারা যেন 1989 সালের সেই রাত ফিরে এসেছে। উঠানে শতাধিক মানুষ জড়ো হয়েছে, কেউ স্কুল শিক্ষক, কেউ কৃষক, কেউ শিশুদের নিয়ে আশ্রয় নিতে এসেছে। আকাশের কালো মেঘ, দূরে বজ্রপাত। একজন বৃদ্ধ গ্রাম প্রধান চিৎকার করে বললেন, সবাই স্কুলের ভিতরে থাকুক, বাইরে যাবেন না।
ঠিক তখনই গ্রামের পাশের কৃষ্ণ সেতুর দিক থেকে ঘন কালো কুয়াশা এগিয়ে এলো। কুয়াশা গ্রামের প্রতিটি বাড়ি, গাছ, রাস্তা ঢেকে ফেলল। তারপর একটি বিকট চিৎকার। 1 সেকেন্ডের জন্য পুরো গ্রাম অন্ধকারে ডুবে গেল। আরও ফিরে আসতেই একজন মানুষও নেই, শুধু ফাঁকা স্কুল, নিঃশব্দ উঠান আর বাতাসে উঠতে থাকা স্কুল ব্যাগ। রাহাত বিস্ময়ে বলল, এটা সেই রাত। ঠিক তখনই দেখা বৃদ্ধের হাসেম আলী আবার হাজির হলেন। তার মুখে আবারও কোনো ভয় নেই। তিনি ধীরে বললেন, আমি সেদিন বেঁচে ফিরেছিলাম, কিন্তু কাউকে বাঁচাতে পারিনি, তাই এই অভিশপ্ত জায়গা ছেড়ে যেতে পারিনি। তিনি কাপা হাতে একটি পুরনো ডায়েরি রাহাতের হাতে দিলেন। ডায়েরিটি প্রথম পাতায় লেখা, চন্দ্রডাঙ্গার শেষ দিন। রাহাত দ্রুত পাতা উল্টাতে লাগলো। সেখানে লেখা ছিল, এই বন আর সেতুর নিচে বহু বছর আগে এক অজানা শক্তির বন্দি করা হয়েছিল, কিন্তু লোভী কয়েকজন মানুষ সেই নিষিদ্ধ স্থান খনন করতে শুরু করলো। খনন কাজ শুরু করলে বন্দিত্ব ভেঙে যায়। এরপর প্রতি কয়েক বছরে সে নতুন মানুষ খুঁজে নেয়। ডায়েরির শেষ পাতায় বড় অক্ষরে লেখা, যদি কেউ সত্য জানতে পারে, সূর্য ওঠার আগেই কৃষ্ণ সেতু পার হতে হবে, নইলে সে ওই জায়গার অংশ হয়ে যাবে। ঠিক তখনই দূরের আজানের মতো ক্ষীণ একটি শব্দ ভেসে এলো। হাসেম আলী বললেন, ভোর হতে বেশি দেরি নেই, এখনই দৌড়াও। 4 বন্ধু প্রাণপণে কৃষ্ণ সেতুর দিকে ছুটতে শুরু করলো, কিন্তু তাদের পিছনে সেই বাড়ি পায়ের শব্দ, ঠক ঠক ঠক। সিয়াম পিছনে তাকিয়ে দেখল 7 ফুট লম্বা কালো অবয়বটি আর হাঁটছে না, সে এবার দৌড়াচ্ছে, আর তার লাল চোখটি অন্ধকারে তাদের দিকে স্থির। ভোর 4:48। রাহাত, সিয়াম, মাহির, ইমরান প্রাণপণে দৌড়ে পৌঁছালো কৃষ্ণ সেতুর মুখে। পূর্ব আকাশে সূর্যের কৃষ্ণ আভা ফুটতে শুরু করেছে। তাদের হাতে আর মাত্র কয়েক মিনিট। পিছনে তাকাতেই তারা দেখল সেই 7 ফুট লম্বা কালো অবয়বটি ধীরে ধীরে এগিয়ে আসছে। তার চারপাশে দাঁড়িয়ে আছে চন্দ্রডাঙ্গা গ্রামের অসংখ্য ছায়ামূর্তি, নিঃশব্দ, স্থির, যেন কোনো অদৃশ্য শক্তির নিয়ন্ত্রণে। রাহাত চিৎকার করে বললেন, সবাই একসঙ্গে দৌড়াও, সেতু পার হতে পারলেই বাঁচব। 4 জন সেতুর ওপারে উঠে পড়ল। হঠাৎ সেতুটি প্রবল কাঁপতে শুরু করলো। পুরনো লোহার রেলিং থেকে মরিচা ঝরে পড়ছে, কাঠের তক্তাগুলো ভেঙে যেতে লাগলো। ঠিক তখনই মাহিরের ক্যামেরা নিচ থেকেই চালু হয়ে গেল। স্ক্রিনে ভেসে উঠল একটি লেখা, সত্যকে নিয়ে যাও, ভয়কে নয়। পরের মুহূর্তেই ক্যামেরায় দেখা গেল 1989 সালের সেই রাতের পুরো ঘটনা। গ্রামের কিছু লোভী মানুষ নিশিচর বনের নিষিদ্ধ স্থান গুপ্তধনের খুঁজে খনন শুরু করেছিল। বহু পুরনো একটি শিল ভেঙে যায়। তারপর ঘন কালো কুয়াশা পুরো চন্দ্রডাঙ্গা গ্রাম গ্রাস করে। যারা সেদিন হারিয়ে গিয়েছিল তারা আর কখনো ফিরে আসেনি। রাহাত বুঝতে পারল, এই অভিশাপের জন্ম মানুষের লোভ থেকে। এদিকে কালো অবয়বটি সেতুর মাঝখানে এসে দাঁড়িয়েছে। সে গর্জে উঠল। চারপাশের বাতাস ভারী হয়ে যেতে লাগল। সিয়াম হঠাৎ পিছলে পড়ে গেল।
ইমরান নিজের জীবন ঝুঁকিয়ে নিয়ে তাদের টেনে তুলল। চারজন আবার দৌড়াতে লাগলো। ঠিক ভোর 5:49 তারা সেতুর শেষ প্রান্তে এসে একসঙ্গে লাফ দিল। পরক্ষণেই পিছন থেকে ভেসে এলো এক বিকট গর্জন। তারপর সব কিছু নিস্তব্ধ। সূর্যের প্রথম আলো পড়তেই কৃষ্ণ সেতুর চারপাশের কুয়াশা ধীরে ধীরে মিলিয়ে গেল। রাহাতরা চোখ খুলে দেখল তারা রূপসী বাজারের কাছে পড়ে আছে। গ্রামের মানুষ ছুটে এসে তাদের উদ্ধার করলো, কিন্তু একটি অদ্ভুত বিষয় সবাই স্তব্ধ করে দিল। মাহিরের ক্যামেরায় মেমোরি কার্ডের সেদিন রাতের দৃশ্য রেকর্ড ছিল, কিন্তু চার বন্ধুর কোনো ছবিতেই সেখানেই নেই। ভিডিওতে শুধু দেখা যাচ্ছে ফাঁকা কৃষ্ণ সেতু, ঘন কুয়াশা আর দূরে দাঁড়িয়ে থাকা অসংখ্য ছায়ামূর্তি। কয়েক মাস পরে সেই ভিডিও নিয়ে তদন্ত শুরু হয়, কিন্তু কেউ চন্দ্রডাঙ্গা গ্রাম, নিশিচর বন বা সেই ঘটনার কোনো সরকারি নথি খুঁজে পায়নি। আজও অরুণপুর জেলার মানুষ বলে, প্রতি 17 অক্টোবর রাত ঠিক 12টায় কেউ কৃষ্ণ সেতুর মাঝখানে দাঁড়িয়ে মন দিয়ে শোনে, তাহলে কুয়াশার ভিতরে একটি কণ্ঠ ভেসে আসে, ফিরে যাও, সূর্য ওঠার আগেই ফিরে যাও। সেই কণ্ঠের পর শোনা যায় ধীরে ধীরে এগিয়ে আসা ভারী পায়ের শব্দ, ঠক ঠক ঠক। তারপর আবার নেমে আসে গভীর নীরবতা। তো এই পর্যন্তই ছিল আজকের ঘটনা। তো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন, ভালো লাগলেও জানাবেন, না লাগলেও জানাবেন। আপনাদের যদি কোনো ঘটনা আমাদেরকে পাঠাতে চান তাহলে কমেন্টে জানাবেন। তো আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও আপনাদের স্বাগত। আজকের আমাদের এপিসোডের দ্বিতীয় এবং শেষ ঘটনা নিয়ে হাজির হয়ে গেলাম। তো প্রতিবারের মতো একটি কথাই বলতে চাই, যারা আমার চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দিন, যেন আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনারা পেয়ে যান এবং সবার আগে দেখতে পারেন। তো আপনারা দেখছেন কথার ভুবন, সাথে আছে আমি আজকে এসিন। চলেন ঘটনায় চলে যাই। তারিখ 14 নভেম্বর 2023, রাত, সময় 11:40। স্থান ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার গৌরীপুর বাসস্ট্যান্ড থেকে প্রায় 3 কিলোমিটার দক্ষিণে। সেদিন রাতটা ছিল অস্বাভাবিক শান্ত। আকাশে মেঘ ছিল, মাঝে মাঝে হালকা কুয়াশা নেমে আসছিল। ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে একটি সাদা মাইক্রো বাস রওনা দিয়েছিল। গাড়িতে ছিলেন চালক রবিউল ইসলাম, বয়স 42, ব্যবসায়ী সুহেল আহমেদ, বয়স 38 বছর এবং তার স্ত্রী মিতু 34 বছর, ছেলে রিয়াদ 10 বছর এবং আরও 2 জন যাত্রী ছিলেন। তো রাত 11:35 তারা গৌরীপুর এলাকার অতিক্রম করে। রাস্তা তখন প্রায় ফাঁকা। হঠাৎ চালক রবিউল লক্ষ্য করলেন সামনে রাস্তার মাঝখানে সাদা পোশাক পরা এক বৃদ্ধ দাঁড়িয়ে আছেন। তিনি বারবার হাত তুলে গাড়ি থামানোর ইশারা করছেন। রবিউল দ্রুত ব্রেকআপ চাপলেন, কিন্তু গাড়ি বৃদ্ধের কাছে
পৌঁছানোর আগেই সেই মানুষটি যেন বাতাসে মিলিয়ে গেল। গাড়ির ভিতর সবাই স্তব্ধ। লোকটা কোথায় গেল, কোথায় গেল, সবাই স্তব্ধ হয়ে গেল। ফিস ফিস করে বলল সুহেল। রবিউল কাপা গলায় বললেন, আমি নিজের চোখে দেখেছি, মানুষটা এখানে ছিল। সবাই বিষয়টিকে চোখের ভুল ভেবে আবার যাত্রা শুরু করলো। মাইক্রো বাসটি এক কোণে তীব্র বাঁক নেওয়ার সময় আচমকা বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী পণ্যবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের লেনে উঠে আসে। তো একটি জিনিস, মানে বাঁক বলতে অনেকেই বুঝতে না পারেন, বাঁক মানে মুর বা গ্রামের অঞ্চলে যারা বলে মুসুর। তো ওই ট্রাকটি তাদের লেনে উঠে আসে। চালক শেষ মুহূর্তে গাড়িটি ঘোরানোর চেষ্টা করেন। পরের মুহূর্তেই বিকট শব্দ, চারদিক ভাঙ্গা, কাঁচ ভাঙার আওয়াজ, লোহার বিকট শব্দ আর মানুষের চিৎকার। মাইক্রোবাসটি রাস্তার পাশের গভীর খাদে ছিটকে পড়ে। চারদিক নিস্তব্ধতা। প্রায় 10 মিনিট পর আশপাশের মানুষ দুর্ঘটনার শব্দ শুনে ঘটনাস্থলে ছুটে আসেন। কেউ ফায়ার সার্ভিসকে ফোন করেন, কেউ অ্যাম্বুলেন্স ডাকেন। রাত 12:05 উদ্ধারকর্মীরা পৌঁছান। গাড়ির সামনের অংশ পুরোপুরি ধুমড়ে মুচকে গিয়েছিল। চালক রবিউল ঘটনাস্থলে মারা যান। সুহেল গুরুতর আহত অবস্থায় আটকে ছিলেন। উদ্ধার করার সময় তিনি কাঁপা কণ্ঠে শুধু একটি কথাই বলেছিলেন, লোকটা আমাদের বাঁচাতে এসেছিল, আমরা বিশ্বাস করিনি। এরপর তিনি অচেতন হয়ে পড়েন। পরে জানা যায় ঠিক সেই বাঁকেই 1 বছর আগে একই দিনই এক বৃদ্ধা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন। তো স্থানীয়দের দাবি, গভীর রাতে মাঝে মাঝে সাদা পোশাক পরা একজন লোক বৃদ্ধকে সেখানে দেখা যায়। কেউ কেউ বলেন তিনি নাকি পথচারীদের বিপজ্জনক বাঁকের আগে সতর্ক করার চেষ্টা করেন। পুলিশ অবশ্যই বিষয়টিকে গুজব বলে উড়িয়ে দেয়। তাদের মনে অতিরিক্ত গতি, কুয়াশা এবং ট্রাক চালকের নিয়ন্ত্রণ হারানোর কারণেই দুর্ঘটনাটি ঘটে। তো তবু আজও ওই এলাকার অনেক ট্রাক চালক, বাস চালক রাতের বেলায় সেই রাস্তায় গাড়ি বাঁক নেওয়ার সময় গতি অনেক কমিয়ে দেয়, কারণ তারা বিশ্বাস করেন সব সতর্কবার্তা চোখে দেখা যায় না। কিছু কিছু সতর্কবার্তা অদৃশ্য থেকেও আসে, আমাদের চোখে ধুলোর মতো আবার মিলিয়ে যায়। তো কখনো কখনো মৃত্যুর আগেই দৃশ্য কেউ শেষবারের মতো মানুষকে থামিয়ে দিতে চায়, কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারি না। তো ঘটনাটি আমাদেরকে যা শিক্ষা দিয়ে গেল যে বাঁক নেওয়া বা মোড় নেওয়ার আগে অন্তত আমরা গাড়ির গতি কমিয়ে দিতে পারি বা কমিয়ে দিব, তাহলে হয়তো আমাদের অনেক দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো, অথবা অনেক ক্ষতি থেকে আমরা বেঁচে যাব। তো গল্পের মধ্যে সবশেষে শুধু এইটুকু বলতে চাই যে আজকের এই ছোট্ট ঘটনাটি হয়তো
কিছুক্ষণেই আমরা শুনে শেষ করে ফেলব, কিন্তু গল্পের শেষের যে সতর্কবার্তাটি, যে বাঁক নেওয়ার সময় আমরা অন্তত গাড়ির গতি কমিয়ে বাঁক নেব। তো সবাই যারা গাড়ি চালান, বাঁক নেওয়ার সময় অবশ্যই গাড়ির গতি কমিয়ে নেবেন, তাহলে নিজেদের সেফটি, গাড়িতে থাকা যাত্রীদের সেফটি। তো আজকের বিষয়টি এই পর্যন্তই। তো আজকে এখান থেকেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশায় বিদায় নিলাম। দেখা হবে নতুন কোনো গল্পে। আসসালামু আলাইকুম।